জাবিদ, জাবিদ, এখানে আয় তো। আছে আছে যাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একরূপ ভালো আছি। আজকে আমি নিউটনের গতিসূত্র আজকে পড়াবো। এটা নিউটনিয়ান বলবিদ্যাতে নিউটনিয়ান বলবিদ্যাতে এটা হচ্ছে পঞ্চম ক্লাস। আমরা নিউটনের গতিসূত্র পড়ব। নিউটনের গতিসূত্র তিনটি। প্রথম সূত্রটা হচ্ছে কি বলছে? প্রথম সূত্রটা বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এই সূত্র থেকে আমরা একটা জড়তার সংজ্ঞা পাই। এই সূত্র থেকে আমরা কিসের সূত্র পাই? জড়তার সংজ্ঞা পাই। তাহলে দেখো জড়তা কি জিনিস। জড়তা হচ্ছে স্থির বস্তু চিরদিন স্থির থাকে। স্থির বস্তু চিরদিন স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে জড়তা। দেখো নিউটনের গতির প্রথম সূত্র যে জিনিসটা, জড়তার সংজ্ঞাটাও তাই। তাহলে আমরা এমসিকিউতে আসি, জড়তার সংজ্ঞা নিউটনের গতির কোন সূত্র থেকে পাওয়া যায়? প্রথম সূত্র থেকে জড়তার সংজ্ঞা পাওয়া যায়। এই জড়তা কয় প্রকার? জড়তা দুই প্রকার। এক নাম্বার কি? স্থিতি জড়তা। স্থিতি জড়তা কি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, একে স্থিতি জড়তা বলে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে। স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, এটাই স্থিতি জড়তা। যেমন থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। থেমে থাকা বাসের মধ্যে কি বস্তু? স্থির বস্তু। থেমে থাকা বাসটা স্থির বস্তু, ওতে তুমি বসে আছো, তুমি স্থির। এখন হঠাৎ যখন বাসটা চলতে শুরু করে কিন্তু তুমি পিছনের দিকে হেলে পড়ো,
এটাই হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আবার দেখো স্থিতি জড়তার আরেকটা উদাহরণ, আমরা ময়লাযুক্ত পোশাকে একটা লাঠি দ্বারা আঘাত করলে ময়লা পোশাক সরে যায়, কিন্তু ময়লা ওই জায়গায় নিচে পড়ে। পোশাক সরে যায় কিন্তু ময়লা ওই জায়গায় নিচে পড়ে, এটা স্থিতি জড়তার উদাহরণ। আর 2 নাম্বার হচ্ছে গতি জড়তা। গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে, দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, একে কি বলা হয়? গতি জড়তা বলা হয়। যেমন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। মানে বাস থেমে গেল কিন্তু তুমি থামতে চাচ্ছ না, তুমি চলে যেতে চাচ্ছ। আবার মোটর সাইকেলে ডবল যাওয়ার সময় দেখবে যে পিছনের যাত্রী, যে মোটর সাইকেলের পিছনের যাত্রী আছে, মোটর সাইকেলে যখন ব্রেক চাপা হয় তখন সে সামনের দিকে কি হয়? সামনের দিকে ধাক্কা খায়। এটা কিসের উদাহরণ? এগুলি হচ্ছে গতি জড়তার উদাহরণ। তাহলে আমরা জড়তা কি জিনিস বুঝলাম, প্রথম সূত্র পড়লাম, জড়তা কি জিনিস বুঝলাম, জড়তার প্রকারভেদ পড়লাম, তাই না? উদাহরণও পড়লাম। এরপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং তা হবে বলের দিকাভিমুখী। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং তা হবে বলের দিকাভিমুখী। এটা হচ্ছে তৃতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং তা হবে বলের দিকাভিমুখী। এটা আমরা কিভাবে পেতে পারি? দেখো, মনে করি এম ভরের একটি বস্তু ভি বেগে চলছে, তাহলে ভরবেগ কত? এম ভরের বস্তু ভি বেগে চলছে, তাহলে ভরবেগ পি ভেক্টর ইজিক্যাল টু এম ভি, তাই না? এরপর টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার সমান ডিপি ভেক্টর বাই ডিটি। টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করায় ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি। তাহলে কত বল প্রয়োগ করছি? এফ বল প্রয়োগ করছি। তাহলে সূত্র কি বলছে? ভরবেগের পরিবর্তনের হারটা এর উপর প্রযুক্ত বলের দিকাভিমুখী। অর্থাৎ দেখো, ডিপি বাই ডিটি সমানুপাতিক কত? এফ, প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে সংজ্ঞা অনুসারে, আমরা দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এটা পাইলাম। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বা ডি বাই ডিটি কি থাকলো? পি ভেক্টর মানে কি? এম ভি ভেক্টর সমানুপাতিক এফ ভেক্টর, বা এম সামনে আসলো ডিভি বাই ডিটি সমানুপাতিক এফ, তাই না? তাহলে দেখো এখানে কি বলছে? যে বা
এম আর ডিভি বাই ডিটি মানে কি এই ত্বরণ ত্বরণ আমরা ত্বরণ পড়ছি দেখো ত্বরণ পড়ছি এ সমান পড়ছি এসএসসিতে পড়ছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে ভি হচ্ছে শেষ বেগ ইউ আদি বেগ ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় তাহলে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার কি লিখবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটাকে আমরা বেগের পরিবর্তনের হারকে আমরা এরকমভাবেও লিখতে পারি এই যে ডিভি বাই ডিটি এই ডিভি হচ্ছে বেগের পরিবর্তন আর ডিটি হচ্ছে সময় তাহলে বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হার সমান কি ত্বরণ ত্বরণ তাহলে এখানে আমরা ডিভি বাই ডিটি সমান পেলে এই সমানুপাতিক কত এফ তাই না তারপরে দেখো এখানে কি হয় এফ এম এ সমান সমান কে এফ এখানে কেটা কি কেটা একটা সমানুপাতিক ধ্রুবক একে একক বলের সাহায্যে একক বলের সংজ্ঞা একক বলের সাহায্যে এই কে দূর করা যায় তো একক বল জিনিসটা কি জিনিস একক বলের সাহায্যে এই কে দূর করা যায় একক বল কি জিনিস একক বল হচ্ছে দেখো একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে একক বল বলে একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন তাকে একক বল বলে তাহলে এক্ষেত্রে দেখো এম সমান 1 এ ভেক্টরের মান সমান 1 এফ ভেক্টরের মান সমান 1 হলে কে সমান কত হবে দেখো এটা 1 কে ইন্টু 1 কে সমান কি হবে কে সমান 1 হবে অতএব এম এ ভেক্টর সমান এফ ভেক্টর কারণ কে এর মান কত 1 বা এফ ভেক্টর সমান এম এ এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান এম এ তাহলে দেখো একটি বস্তুর ওপর একাধিক বল মানে একাধিক বল F1 F2 F3 ইত্যাদি কাজ করলে লব্ধি বল কি সামেশান এফ সমান F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট চলবে তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে লিখতে পারি এফ মানে প্রদত্ত বল এন্ড প্রদত্ত বল যদি F1 F2 F3 ইত্যাদি হয় তাহলে আমরা লিখতে পারি অতএব F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট সমান কি এম এ বা সামেশান এটুক সমান কি হয় সামেশান এফ মানে এফগুলোর যোগফল সমান এম এ এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা পেলাম তারপরে এখন আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র পড়ব দেখো তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া
80। অর্থাৎ এ দেখো F1 সমান সমান মাইনাস F2, F1 এবং F2 সমান কিন্তু ডিরেকশন বিপরীত। তাহলে ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? যদি এইদিকে যদি F1 হয়, F1 বল হয়, F2 হবে এইদিকে, F2 হবে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? আমরা এমসিকিউ এর জন্য মনে রাখবো ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, নিউটনের গতির প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ হলো ভি সমান সমান ধ্রুবক, ভি সমান সমান ধ্রুবক। ঠিক আছে, নিউটনের গতির প্রথম সূত্রতে বলা হয়েছিল স্থির বস্তু স্থির থাকবে, মানে যার বেগ 0 সে তার বেগ 0ই থাকবে, যার বেগ 10 সে তার বেগ 10ই থাকবে, কারণ স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলবে, একই বেগে চলবে। তাহলে ভি সমান সমান ধ্রুবক। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ। এমসিকিউ এর জন্য মনে রাখবে, বা এটাকে এভাবেও লেখা যায়, দেখো ভি সমান সমান ভি নট, বুঝছো? মানে শেষ বেগ এবং আদি বেগ সমান, শেষ বেগ এবং আদি বেগ সমান, মানে বেগের কোনো পরিবর্তন হয় না। কখন? যখন বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। ঠিক আছে, তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ হলো কোনটা? এফ সমান সমান এম এ। ঠিক আছে, এবার নিউটনের গতির তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ হলো F1 সমান সমান মাইনাস F2, F1 সমান সমান মাইনাস F2। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউ এর জন্য এই জিনিসগুলি খুব মনে রাখবো, যে প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ কি, দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ কি, তৃতীয় সূত্রের গাণিতিক প্রকাশ কি, এইগুলি আমরা মনে রাখবো। এবারে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আনবো আমরা। নিউটনের গতির প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন কিভাবে আমরা আনব? দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হলো এফ সমান সমান এম এ, তাই না? বা এফ সমান সমান এম গুণ এ মানে কি? এ মানে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি এ সমান। তাহলে এখন বলছে প্রথম সূত্র বলছে কি, এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র বলছে এফ এর বাইরে থেকে বল প্রয়োগ না করলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাই এফ সমান সমান 0, এফ সমান সমান 0, কারণ বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এফ সমান 0, তাহলে এখানে বসালে কি হয়? 0 সমান সমান এম গুণ ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। তাহলে এখানে অ্যাকর্ডিং টু নিউটনের মতে এম নট ইজ ইকাল টু 0, এম
সমান 0 হয় না, তাহলে কি সমান 0 হবে? ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি সমান সমান 0, বা ভি মাইনাস ভি নট সমান সমান 0, বা ভি সমান সমান ভি নট। দেখো এটা কার সূত্র? এটা নিউটনের গতির প্রথম সূত্র। আমরা লিখেছিলাম, কিছুক্ষণ আগেই লিখেছিলাম, শেষ বেগ ইজ ইকুয়াল টু আদি বেগ। তাহলে এটা কোথা থেকে আসলো? এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আসলো। খ নাম্বারের পরীক্ষাতে আসতে পারে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো, বা দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে পেতে পারি। এবারে আমরা একটা জিনিস দেখব, দুটি বস্তুর ওপর একই মানের বল প্রয়োগ করলে, দুটি বস্তুর উপর একই মানের বল প্রয়োগ করলে প্রথমটির ত্বরণ A1 এবং দ্বিতীয়টির ত্বরণ A2 হলে F সমান সমান কি হবে? M1 A1 এবং F সমান সমান M2 A2। দেখো একই মানের বল প্রয়োগ করছে, এখানেও F এখানেও F, কিন্তু এখানে প্রথম বস্তুর ভর M1 ত্বরণ A1, দ্বিতীয় বস্তুর ভর M2 ত্বরণ A2, তাহলে F সমান M2 A2। তাহলে আমরা কি পাই? F সমান এই, F সমান এই, অতএব কি পাই? অতএব M1 A1 সমান M2 A2, বা M1 M2 এ পাশে আসলে নিচে চলে আসলো, M2 এ পাশে কি A2 থাকলো, এখানে A1 থাকলো। এই একটা সূত্র। দেখো দুটি ভিন্ন বস্তুর উপর একই মানের বল প্রয়োগ করলে ত্বরণ যদি আলাদা হয়, A1 A2 হয়, তাহলে আমরা ভরের সাথে ত্বরণের সম্পর্ক দেখাতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? M1 বাই M2 সমান A2 বাই A1, 1 2 2 1 সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর আর ত্বরণ ব্যস্তানুপাতিক। ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে, ভর যত কম হবে, ভর লিখে দিলাম, ভর বেশি ত্বরণ কম। ঠিক আছে, ভর এবং ত্বরণ ব্যস্তানুপাতিক, ভর এবং ত্বরণ ব্যস্তানুপাতিক। সত্য কি? সত্য হচ্ছে একই মানের বল যদি বস্তু দুটির উপর প্রয়োগ করা হয়, তাহলে ভর এবং ত্বরণ ব্যস্তানুপাতিক হবে। এই হচ্ছে নিউটনের গতির সূত্র। এবার একটা দেখো, আর একটা জিনিস দেখো, সুতার টান ও ত্বরণ নির্ণয়। দেখো এই একটা বস্তু, এর ভর হচ্ছে M1, এই একটা বস্তু, এর ভর হচ্ছে M2, এই একটা বস্তু, এর ভর হচ্ছে M3। এদেরকে আমরা কি করছি? সুতা দিয়ে বেঁধে দিছি, দিয়ে এখানে কত বল প্রয়োগ করা হচ্ছে? এখানে F পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। ফলে দেখো এখানে সুতাতে টান পড়ছে, এখানে সুতাতে টান পড়ছে T1, আর এখানে সুতাতে টান পড়ছে হচ্ছে T2। প্রথম বস্তু সুতাতে টান পড়ছে T1, দ্বিতীয় বস্তু সুতাতে টান পড়ছে T2, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোট ত্বরণ যদি A হয়, তাহলে F সমান সমান MA, তাহলে M1 যোগ M2 যোগ M3 ইন্টু A।
ঠিক আছে, এফ সমান এম এ। এম কত, কয়টা বস্তু, একটা দুইটা তিনটা বস্তু, তাহলে এ, তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে এখানে বা এ সমান সমান এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, এ সমান সমান হচ্ছে। তাহলে প্রথম বস্তুর সুতার টান T1 ইজিক্যাল টু m1a। T1 সমান কত, m1a। তাহলে এখানে বা T1 ইজিক্যাল টু m1 গুণ এ মানে কত, এ মানে এফ বাই, এই যে এ মানে এফ বাই m1 প্লাস m2 প্লাস m3, বা T1 সমান এফ m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এভাবে আমরা প্রথম সুতার টান বের করব, তাই না? প্রথম সুতার টান বের করব। দ্বিতীয় সুতার টান T2 হলে আমরা পাই, দেখো দ্বিতীয় সুতার টান T2 হলে আমরা পাই T2 মাইনাস T1 সমান m2a। বুঝতে পারছো? এখানে প্রথম সুতার টান T1 আর এখানে টান T2, তাহলে দ্বিতীয় সুতাতে টান পড়ছে T2 মাইনাস T1। এখানে 10, এখানে 15, তাহলে এটাতে টান পড়ছে কত, 15 বিয়োগ 10, তাহলে T2 মাইনাস T1 সমান m2a, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে T2 আমরা নির্ণয় করব, দ্বিতীয় সুতার টান T2, তাই না? T2 সমান সমান কি হচ্ছে, m2a প্লাস T1 না, T1। তাহলে এখানে T2 সমান সমান কি হচ্ছে, m2 গুণ এ মানে কত, এ মানে এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস T1 কত, T1 হচ্ছে, T1 আমরা বের করছি আগেই, T1 বের করছি এফ m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে T2 সমান সমান কি হচ্ছে, এফ m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস এফ m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আমরা তাহলে এখানে কি করতে পারি দেখো, আর একটু কাজ আছে আমাদের। এখানে লসাগু কত, লসাগু হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এখানে কত থাকে, fm2 প্লাস fm1, তাহলে f যদি কমন নিই কত হয়, m1 প্লাস m2। এটা হচ্ছে দ্বিতীয় সুতার টান বের করার সূত্র, আর এটা প্রথম সুতার টান নির্ণয় করার সূত্র। ঠিক আছে? আমরা আজকের মতো এখানে রাখতে চাচ্ছি, খুব অল্প অল্প পড়াচ্ছি আমরা রমজান মাসের জন্য। সামনে রমজান শেষে আল্লাহ চাহে তো আমরা পুরো 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে ক্লাস নেব। এখানে অল্প অল্প করে পড়াচ্ছি, তোমরা যেন অল্প করে চর্চা করতে পারো, এবং এগুলি এই সব সূত্রগুলো কিন্তু অঙ্ক আসবে, এরপরে ম্যাথ আসবে, তোমার ম্যাথ করতে হবে। ঠিক আছে?